ব্ল্যাকআউটের তামসিক রাতে যখন পৃথিবীর সব কৃত্রিম আলো নিভে গিয়েছিল, তখন পূবাকাশের উপর থালার মতন একটা মস্ত বড় চাঁদ ওঠে। আর আমি শহরের চৌরাস্তার মোড়ে বেহুদা দাঁড়িয়ে আছি। ঠিক তখনই রূপালী শামিয়ানা টানানো একটা ঘোড়ার গাড়ি টকবগিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আর আমি তাতে উঠে বসি নির্দ্বিধায়, যেন আমি জানতাম সে আসবে, যেন আমি তার জন্যই অপেক্ষায় ছিলাম। শহরের এক প্রান্তে এরকম রূপালী রাতে একটা হাট বসে। দুধজ্যোৎস্না মেশানো হাওয়া খেতে খেতেই আমি সেই হাটে পৌঁছে যাই। সেখানে র্যাবো, রিলকে থেকে শুরু করে জীবনানন্দ, আল মাহমুদরা বাজার সদায় শেষে আড্ডাবাজিতে মশগুল। এক কোণে লালন বসিয়েছে তার গানের আসর। আমি দ্রুত এক গুচ্ছ রজনীগন্ধা কিনে ফিরে আসি। সকালে অফিস, চাঁদের হাটে রাত জায়গা কি আমার পোষায়? তারপর ফুলগুলো মাথার কাছে রেখে আমি ঘুমিয়ে যাই। কিন্তু হায়, সকালে উঠে দেখি আমার স্ত্রী শাক ভেবে ফুলগুলোকে চুলায় চাপিয়ে দিয়েছে। আমরা হাঁটতে শুরু করি সে আধার রাতে, যেখানে ব্ল্যাকআউটের প্রভাবে কৃত্রিম আলো বিলুপ্ত। এখানে নিহিত রয়েছে ফ্রাঙ্কফুর্ট স্কুলের কালচারাল থিওরি ও সিগমন্ড ফ্রয়েডের মনস্তত্ত্ব। আধুনিক যান্ত্রিক সমাজ আমাদের কৃত্রিম আলো ও কোলাহল দিয়ে সারাদিন এক মেকি সচেতনতায় বন্দি রাখে, কিন্তু প্রযুক্তির আলো নিভে গেলেই মানুষের অবচেতন মন জেগে ওঠে। শহরের মোড়ে কথকের বেহুদা দাঁড়িয়ে থাকা আলবেয়ার কামুর অস্তিত্ববাদী অর্থহীনতা। আধুনিক মানুষ বাস্তবতার ভেতরে থেকে কোনো অর্থ খুঁজে পায় না বলেই সে চৌরাস্তায় এসে থমকে দাঁড়ায়। আর রূপালী শামিয়ানা টানা যে ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায়, তার রূপকের ব্যাকরণে মানসিক পলায়নপরতা। সেখানে র্যাবো, রিলকে থেকে শুরু করে জীবনানন্দ, আল মাহমুদরা বাজার সদায় শেষে আড্ডাবাজিতে মশগুল। কেন এই চারজন কবির কথায় কথক তুললেন? কারণ কথক এখানে আধুনিক নগর যন্ত্রণায় কাতর এক পথিক, যেখানে র্যাবো সবকটি ইন্দ্রিয়কে বিশৃঙ্খল করে দিয়ে কল্পনার চরম শিখরে পৌঁছায়। চাঁদের হাটে তিনি এসেছেন স্বপ্নের অনিয়ন্ত্রিত উন্মাদনা ও প্রতীকী রূপকের উন্মোচন হিসাবে। তিনি বস্তু জগৎকে ভেঙে ফ্যান্টাসি তৈরির কারিগর। রিলকে বাইরে রূপকথা নয়, বরং মানুষের ভেতরে বিষাদ, ভয় ও একাকিত্বকে শিল্পের মাধ্যমে পবিত্র আধ্যাত্মিকতায় রূপান্তর করেন। র্যাবো যেখানে বাইরে বেরিয়ে যাওয়ার উন্মাদনা, রিলকে সেখানে ভেতরে গুটিয়ে আসার গভীর নীরবতা, অস্তিত্বের আত্মদর্শন। জীবনানন্দ কেবল প্রকৃতির সৌন্দর্য আঁকেননি, তিনি সময়কে দেখেন হাজার বছরের প্রেক্ষাপটে, মহাকালে মানুষের চরম একাকিত্ব ও দূরবর্তী বিষাদের রূপকার। আল মাহমুদের শক্তি আধুনিকতার মেকি চশমা ভেঙে একদম আদিম মাটির গন্ধ, রক্ত, মাংস ও লোকজ অস্তিত্বকে কাব্য ভাষায় নিয়ে আসা। জীবনানন্দের কাব্যিক বিষাদ বা র্যাবোর বিমূর্ত কল্পনার বিপরীতে আল মাহমুদ চাঁদের হাটে জোগাচ্ছেন জীবনের কাঁচা, সোদা ও স্পর্শগ্রাহ্য মাটির উত্তাপ। লালন কোনো কাব্যিক তত্ত্ব তৈরি করেন না, তিনি অহং ও প্রাতিষ্ঠানিকতাকে বিসর্জন দিয়ে চূড়ান্ত আত্মজ্ঞানের গান গান। কিন্তু এই অপার্থিব আড্ডায় মগ্ন থাকার মাঝেই আচমকা মাথায় আঘাত করে নির্দয় চাবুক। সকালে অফিস, চাঁদের হাটে রাত জাগা কি আমার পোষায়? এই এক পংক্তিতে উদ্ভাসিত হয় কার্ল মার্কসের বিচ্ছিন্নতাবোধ এবং বুর্জোয়া সামাজিক ব্যবস্থার শাসন। পুঁজিবাদের নিয়ম অনুযায়ী সময় অর্থ। একজন সাধারণ কর্মজীবী মানুষ নিজের জীবনের পূর্ণ মালিক নয়, সে কেবল উৎপাদন যন্ত্রের একটি ছোট্ট অংশ। তাই মনস্তাত্ত্বিক মুক্তিতে বেশি সময় দেওয়া তার জন্য দণ্ডপ্রাপ্ত অপরাধ। শিল্প কাব্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে ঘরে ফিরতে হয়, আর ফিরতি পথে সে কিনে নেয় একগুচ্ছ রজনীগন্ধা। জীবনের সমস্ত যান্ত্রিকতার মাঝে নিজের ভেতরকার কবিসত্তাকে টিকে রাখার এক আকুল ও ক্ষণস্থায়ী প্রয়াস। ভ্রমণের শেষে দৃশ্যটি কাব্যিক নন্দনতত্ত্বের উপর এক নির্মম তাত্ত্বিক কষাঘাত। রাতে মাথার কাছে রাখা সুবাসিত রজনীগন্ধাকে সকালে কবিপত্নীর শাক ভেবে রান্নাঘরের চুলায় চড়িয়ে দেন। এখানে মুখোমুখি দাঁড়িয়েছে অ্যাস্থেটিক্স ও ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ রজনীগন্ধা যা বিমূর্ত, আত্মিক এবং বস্তু নিরপেক্ষ সৌন্দর্যের কথা বলে, তার বিপরীতে দাঁড়িয়ে আছে শাক, যা জৈবিক প্রয়োজন, ক্ষুধা এবং বেঁচে থাকার কঠোর বাস্তবতাকে নির্দেশ করে। এখানে গৃহিণী কোনো একক ব্যক্তি নন, তিনি হলেন বৈষয়িক সমাজ কাঠামোর রূপক। যে সমাজে মানুষের প্রাথমিক জৈবিক ও অর্থনৈতিক চাহিদা মেটে সারেনি, টিকে থাকায় যেখানে মহাকাব্য, সেখানে নন্দনতত্ত্বের কোনো বস্তুগত মূল্য নেই। তাই প্রাথমিক বেঁচে থাকার তাগিদে উচ্চমার্গের শিল্প রূপ নেয় শাকে, আর তা ছাই হয়ে যায় রান্নাঘরের আগুনে। কবিতাই একমাত্র শেষ কথা, কবিতায় কবির বক্তব্যই একমাত্র শেষ কথা। কবিতার সকল ধরনের আলোচনাই আপেক্ষিক, কখনো কখনো বাহুল্যও বটে। কবিতার সৌন্দর্য কবিতা নিজেই বহন করে।